বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কথা দিয়েছিলাম যে পেট্রো বাংলার দ্বিতীয় যে ক্লাস শেষ হয়েছে সেটা পরবর্তীতে তৃতীয় ক্লাস অ্যারেঞ্জ করব আপনাদের আগ্রহ থাকলে। তো যেহেতু আপনারা আলহামদুলিল্লাহ রেসপন্স দেখিয়েছেন, সো তৃতীয় ক্লাসটা আমরা শুরু করতে যাব আজকে। প্রথমে বলে রাখছি, ক্লাসটা দেখলে ফুল দেখবেন একটু, তাহলে অন্তত কিছুটা জিনিস শেখা হবে। ডেফিনেটলি ম্যাথের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। এর আগে আমরা দুইটা ক্লাস নিয়েছি, এখানে কিছু চ্যাপ্টার কভার করেছি। বিশেষ করে পেট্রো বাংলায় যে চ্যাপ্টার গুলো আসে সেগুলো সবই কভার করে আসছে। So, আলহামদুলিল্লাহ ওখান থেকে বেশ ভালো রেসপন্স ছিল। তো থার্ড ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের পরিমিতির অংশ আছে, প্রবাবিলিটির অংশ আছে, খুব বেশি ম্যাথ নাই, তবে যেগুলো আছে সেগুলো যে নিঃসন্দেহে পরবর্তীতে আইবি এর যে কোনো পরীক্ষা আসবে এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। ঠিক আছে। তো তার আগে হালকা ছোট করে একটু বলে রাখি, সেটা হচ্ছে এটা তো রিটেন ক্লাস নিচ্ছি, আজকে 16 তারিখ। সো আর 2-3 দিন পরেই হচ্ছে আপনাদের পেট্রোমালার এক্সাম আর কি। তো এখন আর এমসিকিউ এক্সাম এর মধ্যে তো নেওয়া কোনোভাবে সম্ভব না, তাই না? তো পেট্রোমালার এমসিকিউ এক্সাম, এই সরি, ক্লাস যেহেতু নেওয়া সম্ভব না, তো এইগুলো আমি আবার আমার পঞ্চম ব্যাচে সব নিয়েছি, সব টপিক বেজে নিয়েছি, সেকশন ছিল, পেট্রো বাংলা সেকশনটা ছিল আর কি। তো আপনারা যদি চান আমাকে বলিয়ে, আমি ওখানে যেহেতু পঞ্চম ব্যাচে নিয়েছি, ওখানকার পেট্রো বাংলা সেকশন যেটা ছিল আর কি, আইবিএম এবং পেট্রো বাংলা সেকশন, ওইটা আমি ইনশাল্লাহ আপনাদের এখানে আপলোড করে দিতে পারবো। ঠিক আছে। তো শুরু করি আমরা। প্রথম যে আমাদের টপিকটা আছে, এখন মেনসুরেশনের একটা টপিক রয়েছে। তো টপিকের প্রথম যে প্রশ্ন আছে খেয়াল করি। টু মেক আ পিৎজা, দ্য ফলোইং টেকিং ট্রে in completely filled with duff to a depth of diameter. The open cylinder holds 500 centimeter cube of duff. এটাকে দাফই বলে সম্ভবত, দাফ এরকম আটার খামির আর কি। ক্যালকুলেট দ্য ডেপথ অফ দ্য ডাফ ডি মিলিমিটার, গিভিং ইউর অ্যান্সার কারেক্ট টু দ্য নিয়ারেস্ট মিলিমিটার। তো দেখেন এই কোশ্চেনটা 21 সালে সিলেট গ্যাস ফিল্ডে আসলেও এই কোশ্চেনটা আবার ঢাকা ব্যাংকের এমটিওতে 2018 সালে এসেছিল। ঢাকা ব্যাংকের এমটিওতে 2018 সালে কিন্তু কোশ্চেন এসেছে, তো অর্থাৎ আইবিএ কিন্তু কোশ্চেন বেশ ভালোই রিপিট করে। গত ক্লাসগুলোতে দেখিয়েছি একাধিক জায়গায় প্রশ্ন আসলো। আচ্ছা, প্রশ্নটা বোঝার চেষ্টা করি। দেখেন এই যে একটা শেপ আমাদের এখানে দেওয়া আছে, তো প্রশ্নে বলা আছে এটা আমাদের একটা পিৎজা তৈরি করার একটা ট্রে। ফাইন। তো এখান থেকে এটা কি করবেন, আটার খামির দ্বারা ফিল আপ করে দিবেন। আটার খামির দ্বারা এটাকে, এই ডাব যেটা বলছে আটার খামির দ্বারা ফিল আপ করবেন। এবং বলা আছে এই সিলিন্ড্রিকার, এটা সিলিন্ডার শেপ বলা আছে, যেহেতু সিলিন্ডার শেপ আছে, সিলিন্ডার শেপ মানে যে এরকম আর কি। সিলিন্ডার শেপ মানে কি, মানে এই যে এরকম একটা শেপ আছে আর কি, যেটা সিলিন্ডার শেপ। এটাকে যদি আঁকান তাহলে সিলিন্ডার চলে আসবে। সেটা আমাদের 500 সেন্টিমিটার কিউব পরিমাণ ওই আটার খামির ধরতে পারে। ক্যালকুলেট দ্য ডেপথ অফ দ্য ডাব, এইটার আমরা কি করব, যে আটার খামির গভীরতা কত সেটা আমরা মিলিমিটারে বের করার চেষ্টা করব। সো গিভিং ইউর অ্যান্সার কারেক্ট টু দ্য নিয়ারেস্ট মিলিমিটার, সেটাই ভালো হচ্ছে। তো একটা জিনিস খেয়াল করেন এখান থেকে, প্রথম যে ভুলটা হতে পারে সেটা হচ্ছে এই যে এই পোর্শনটুকু, সেটা কিন্তু আমাদের একটা রেডিয়াস আছে। আমাদের যে সিলিন্ডার শেপটা আছে, এই সিলিন্ডার শেপের রেডিয়াস আমাদের এইটা। কখনো এটাকে যদি আপনি ডায়ামিটার বা ব্যাস ধরে নেন তাহলে কিন্তু ম্যাথটা ভুল হয়ে যাবে। আর এখানটা দেখেন সিম্পলি এটা ডি, অর্থাৎ এটা যে গভীরতা সেটা মিলিমিটারে চাচ্ছে, কোশ্চেনে কিন্তু এটা খুব স্পষ্ট ভাবেই বলে দিয়েছে। তো এটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি সেটা একটু খেয়াল করি। তো যেহেতু এখানে আমাদের বলেই দিয়েছে ডায়াগ্রামটা রেডিয়াস 15.5 সেন্টিমিটার, সো আমরা বলে দিব, যেহেতু রিটেন ম্যাথ আমি মুখে কথা কিছু বলে দিই, যে ফ্রম দ্য ডায়াগ্রাম রেডিয়াস আর ইজ ইকাল টু, বলে দিবেন যে 15 পয়েন্ট এখান থেকে 5 মিটার। রেডিয়াস মানে এই যে মাস পয়েন্টে দিয়েছে, কিন্তু তারা কিন্তু টোটালটা দেয় নাই। এখন অ্যাজ ইটস আ সিলিন্ড্রিক্যাল শেপ, সো ইটস ভলিউমটা কি হবে, যেহেতু এটা আমাদের সিলিন্ডার শেপ, তাহলে এর আয়তনটা আমরা সবসময় কি জানি, সিম্পলি পাই আর স্কোয়ার এইচ। একটা সিলিন্ডার শেপের কোনো কিছুর আয়তন যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে সিম্পলি আমাদের আয়তনের যে ফর্মুলাটা আছে সেটা পাই আর স্কোয়ার এইচ আছে। তো এখন কি করতে পারি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, আমাদের বাসায় যেটা আয়তন পাই আর স্কোয়ার এইচ, সেটা কোশ্চেনে বলা আছে এই আটার খামির আসলে 500 সেন্টিমিটার কিউব পরিমাণ ধরতে পারে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা সিম্পলি বলে দিব, আমাদের বাসায় যেটা সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর আমরা ধরেছি হচ্ছে ব্যাসার্ধ, এইচ কে উচ্চতা ধরেছি। আচ্ছা, এটা ডি ধরেছিল, আপনি ডিও ধরতে পারেন, একই কথা, কোনো সমস্যা নাই। সো পাই আর স্কয়ার এইচ আমাদের ভাষায় যেটা আয়তন, প্রশ্নের ভাষায় সেটা 500 কে রিপ্রেজেন্ট করে। নাও আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এইচ। সেটা কিভাবে ক্যালকুলেট করা যায়? প্রথম কথা হচ্ছে এই ম্যাথটাতে দেখা আছে নিয়ারেস্ট মিলিমিটারে অ্যান্সার বের করতে হবে। আবার পাই যেখানে থাকে সেখানে কিন্তু সাধারণত অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বের হয়, কারণ পাই তো এক্সাক্ট আমরা ভ্যালুটা নিই না।
3.1416 পর্যন্ত বা 22/7 পর্যন্ত নেই, যেটা তো একদম এক্সাক্ট ভ্যালু না। তো সেক্ষেত্রে এটা নিয়ারেস্ট মিলিমিটার বলতে মোটামুটি ক্যালকুলেশনটা ঝামেলা হবে, অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু এখান থেকে আমাদের আসবে আর কি। তো সেভাবেই ক্যালকুলেট করা লাগবে। তো ক্যালকুলেশনের সুবিধার্থে পাইকে 3.1416 না নিয়ে আমরা এটাকে 22/7 নিচ্ছি, যেন একটু হলেও সুবিধা হয়। আর টাকা ছিল 15.5। তো এই যে 15.5 ছিল, সেটাকে আর স্কোয়ারের জায়গায় বসিয়ে এটাকে স্কোয়ার ফর্মেটে করা কিন্তু চারটেখানি বিষয় না। এটা যখন স্কোয়ার করবেন, এটা কিন্তু 15.5কে স্কোয়ার করা অনেক ঝামেলা। তো তার থেকে 15.5কে আমরা কি লিখতে পারি, সিম্পলি বলতে পারি 31/2। কেন করছি এসব, যেন একটু হলেও কোথাও কাটাকাটি গেলেও যায়, সেটা আমার জন্য সুবিধা হয়। তাহলে সিম্পলি বলতে পারি 31/2, যেহেতু স্কোয়ার ফর্মেটে আছে আমরা স্কোয়ার আকারে না লিখে এভাবে লিখতে পারি ক্যালকুলেশন সুবিধা করার জন্য। ইন্টু এইচ ইজ ইকাল টু কত এখান থেকে 500। ফাইন। সো আমরা এটা এখন উল্টাই দিয়ে পাশে নিয়ে যে আমরা যদি খেয়াল করি, তাহলে এইচ ইজ ইকাল টু এখান থেকে 500 গুণিত 7 বাই কত এখান থেকে 22 গুণিত এখান থেকে সিম্পলি 2/31 গুণিত 2/31। এখন আনফরচুনেটলি এটা কোথাও কোনো কাটাকাটি সেভাবে যাচ্ছে না বলা যায়। সেভাবে খুব একটা কাটাকাটি যাচ্ছে না। আপনি 500কে 22 দিয়ে কাটতে পারবেন, 2 নিয়ে ঠিক আছে, 2কে 22কে 2 দিয়ে কাটতে পারবেন, কিন্তু ওইভাবে অতটা ইফেক্টিভ না, দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা কি করতে পারি, এটাকে চাইলে যদি ক্যালকুলেশন করতে চান, একদম ফ্রাকশনাল যে ভ্যালুটা আসবে সেটাতে যদি যেতে চান, তাহলে খেয়াল করেন ছোট ছোট করে কাটাকাটি করে, অথবা আহ, আপনি এভাবে চিন্তা করতে পারেন যে 500টা 35, 3500, 7000, 14000, 14000কে এই তিনটা গুণ করে ভাগ করে দিবেন। অথবা কাটাকাটির পরে, আই রিপিট, যেহেতু একদম এক্সাক্ট ভ্যালু চাবে না, তারা আসলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু চাচ্ছে, কাটাকাটির পরেও ওভাবে ক্যালকুলেট করতে পারেন। তো আমি এখানে এত বড় ক্যালকুলেশন দেখাচ্ছি না, একটু সহজে চিন্তা করি। সাপোজ ধরেন এই 22কে 7 দিয়ে আমি 3 দিয়ে কেটে দিলাম, কাটা কিন্তু যায় না, আই রিপিট। সিম্পল ধরে এটা ক্যান্সেল আউট করে দিলাম, এটা আমাদের কত 15 থাকলো। সিম্পল এটা ক্যান্সেল আউট করলো, কত 15 থাকলো। তো লাভটা কি হচ্ছে, সেরকম কোনো লাভ নাই আসলে। 5 দিয়ে ক্যান্সেল আউট করলে বা 3, 5 দিয়ে ক্যান্সেল আউট করলে এখান থেকে 100 পাবেন। আবার 5 দিয়ে ক্যান্সেল আউট করলে এখান থেকে কত পাবো, 3 পাবো। 5 দিয়ে ক্যান্সেল আউট করলে এখানে কত পাবো, 20 পাবো। আগেই বলছি সেরকম কোনো লাভ এখানে নাই, ঠিক আছে। তাহলে উপরে কি পাচ্ছি, উপরে পাচ্ছি হচ্ছে 20, আর নিচে পাচ্ছি 3 3 9, 3 9 কত 27। এন্ড এন্টার যে ক্যালকুলেশনটা আছে, সেই ক্যালকুলেশন তো সেন্টিমিটারে চলতেছে। কোশ্চেন কি চেয়েছে, কোশ্চেনে চেয়েছে এই পোর্শনটাকে আমরা মিলিমিটারে কনভার্ট করব। এখন আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, এই জন্য আমরা মিলিমিটারে কনভার্ট করে দিই। অর্থাৎ আমাদের লাস্টের যে ক্যালকুলেশন সেটা 200/27। এখন 200কে 30 দিয়ে ভাগ করলে মোটামুটি 7-এর একটা কাছাকাছি ভ্যালু আসে। সো আমি এইটা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি 7 মিলিমিটারের পর্যন্ত উত্তর আসে। কারণ দেখেন, এটা কেউ যদি একদম সলিড ভাবে করে ফ্রাকশন দিয়ে, সেটাও 7-এর কাছাকাছি আসবে। আর কেউ যদি একদম মানে এভাবে অ্যাপ্রক্সিমেট ধরে করে আসে, সেটাও আলটিমেটলি আপনাকে 7-এর কাছাকাছি আসতে হবে। তো এইটা আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি কোনো সমস্যা নাই। আমাদের এখানে কথাবার্তা ছিল এই যে একটা পিৎজা তৈরি করার ট্রে, এটার একটা নির্দিষ্ট গভীরতা আছে, সেই গভীরতা আই হ্যাভ টু ফাইন্ড আউট অ্যাজ ইটস ইন সিলিন্ড্রিক্যাল ফর্ম। এটা যেহেতু সিলিন্ড্রিক্যাল ফর্মে আছে, আমি জানি সিলিন্ড্রিক্যাল ফর্মের আয়তনটা পাই আর স্কয়ার এইচ, তাই না? তার একটা রেডিয়াস থাকবে, একটা গভীরতা থাকবে। আমাদের পাশে যেটা পাই আর স্কয়ার এইচ, সেটা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 500 সেন্টিমিটার কিউব। সো আফটার দ্যাট আমরা জাস্ট ক্যালকুলেশন সুবিধা করার জন্য এই কাহিনীটা করছি। তারপরেও দেখলাম খুব বেশি ক্যালকুলেশন সুবিধা হলো না। সো অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু এখান থেকে আমরা ফাইন্ড আউট করছি। সো এই কোশ্চেনটা খেয়াল করবেন। এই কোশ্চেন মানে গত 2-3 বছর আসে নাই কোথাও। সো তার মানে এই কোশ্চেন আবার যে কোনো বেসরকারি ব্যাংকে আসবে, বা ব্যাংকের পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নাই। নেক্সট কোশ্চেন, ইফ দ্য হাইট অফ এ রাইট স্কোয়ার পিরামিড ইজ ইনক্রিজড বাই 12%। আগেই বলছি একটু ভিডিওটা টোটাল দেখার চেষ্টা করবেন, সামনের দিকে আরো কিছু ভালো ম্যাথ আছে, আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর গত যে 2 দিন যে ক্লাস দিয়েছে, এগুলো থেকে তো উপকার পাচ্ছেন ইনশাল্লাহ, আশা করি। If the height of a right square pyramid is increased by 12%, by what percent must the side of the base be increased so that the volume of the pyramid is increased by 28%? দেখেন, এটা বাখরাবাদ গ্যাসে আসছে, এক্সপোর্ট জোন অথরিটিতে আসছে 2020 সালে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনেও 2021 সালে সম্ভবত এই বিপদে আসছিল, আবার বিবিআইডিতেও আসছে। তার মানে এই কোশ্চেন আসতে আছে বলা যায়, তাই না? এন্ড আনফরচুনেটলি সমস্যা আছে, এই প্রশ্নটাও আপনার অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন, এবং আগেরটা যে ক্যালকুলেশন ছিল এর থেকেও ঝামেলা ক্যালকুলেশন এটা। আমি এটা কয়েকবার সলিউশন দিয়েছি আমার, যে সলিউশন দিয়ে থাকি সাধারণত আমি আমার টাইমলাইনে বা পেজে, প্রায় তো 370-এর মতো সলিউশন দিয়েছি। তো এটা কয়েকবার সলিউশন আমি করেছি।
ঘটনা হচ্ছে এরকম যে ইফ দ্য হাইট অফ এ রাইট স্কোয়ার পিরামিড ইজ ইনক্রিজড বাই 12%, একটা রাইট স্কোয়ার পিরামিড আছে, সেই পিরামিডের হাইটটা যদি আপনি 12% বৃদ্ধি করেন। এখন একটা জিনিস খেয়াল করেন যে পিরামিডের তো একটা এরিয়া আছে, যখন তার হাইটটা বৃদ্ধি করবেন ওই ইফেক্টটা কিন্তু এরিয়ার উপরেও পড়বে। আই রিপিট, পিরামিডের একটা এরিয়া আছে, যখন তার হাইটটা বৃদ্ধি করবেন তখন ওই ইফেক্টটা কিন্তু এরিয়ার উপরেও পড়বে এবং এরিয়াও কিন্তু বৃদ্ধি পেতে যাবে। ফাইন, by what percent must the height of the base be increased so that the volume of the pyramid is increased by 28%? তার মানে পিরামিডের যে এরিয়া সেটা শুধুমাত্র হাইটের উপর ডিপেন্ড করে না, সেটা তার বেজের উপরেও ডিপেন্ড করে। তো এখানে কি বলা আছে দেখেন, আপনি যে হাইটটা ইনক্রিজ করলেন 12%, এরিয়া তো একটা ইফেক্ট পড়বে, এরিয়া তো বৃদ্ধি পাবে। এখন এরিয়া আপনি ইচ্ছা মতো বৃদ্ধি পাবেন সেরকম হতে হবে না, একটা কন্ট্রোল, একটা নিয়ন্ত্রিত এরিয়া বৃদ্ধি পেতে হবে। সেটা কত? মোটের উপরে 28%-এর এরিয়া বৃদ্ধি পেতে হবে। আই রিপিট, হাইট বৃদ্ধি করছেন, আবার বেসটাও আপনি কি করবেন? বৃদ্ধি করবেন। অ্যান্ড বেসটা আপনি একটা নিয়ন্ত্রিত উপায়ে বৃদ্ধি করবেন, এমন ভাবে করবেন যেন এই দুটার ইফেক্ট আমাদের টোটালটা 18%-এর মতো কি করে? বৃদ্ধি করে। সো আই হ্যাভ টু ফাইন্ড আউট যে এই ক্ষেত্রে যে ভলিউমটা আছে, সরি, এই ক্ষেত্রে আমাদের যে বেসটা আছে আর কি, হ্যাঁ সেটা কতটুকু বৃদ্ধি পাবে সেটা আমাকে দেখা লাগবে। 28% বৃদ্ধি পেতে হলে কতটুকু বৃদ্ধি করতে হবে। তো আমরা এখানে খেয়াল করি, প্রথম কথা হচ্ছে যে আমরা যদি একটা ডিটেলস করি, এটা যে আমরা ভলিউম অফ দ্য পিরামিড কত জানি সেটা একটু খেয়াল করি। যে ভলিউম অফ দ্য পিরামিড প্রথমে বলে দিবেন যে উই নো দ্যাট ভলিউম অফ দ্য পিরামিড ইজ অ্যাবসোলুটলি 1/3 গুণিত বেস গুণিত হাইট, 1/3 গুণিত বেস এরিয়া গুণিত হাইট, এটা বলে দিবেন তাদেরকে। হ্যাঁ, তারপর ধরে নিবেন যেহেতু এরিয়া হাইটটা 12% বৃদ্ধি পেয়েছে, তো আমরা বলে দিব লেট ওল্ড হাইট, একদম লিখিতই করে দিই, আপনারা ডিটেলস করতে বলছিলেন, ম্যাথগুলো একটু ডিটেলস দেখাতে বলছিলেন। লেট ওল্ড হাইট আমাদের কত? 100 ধরে দিব। তাহলে সিম্পলি আমরা যদি নিউ হাইট দেখি, যে নিউ হাইটটা আমাদের এখান থেকে কোনো কিছুর উপর 12% বৃদ্ধি পেয়ে 100 থেকে সেটা 112-তে পরিণত হয়। এরপরে বেস অফ দ্য ওল্ড সাইড, আমরা যদি যে বেস এরিয়াটা আমাদের ওল্ড সাইডে ধরি, যে ওল্ড সাইডের যে বেস এরিয়াটা ধরবো সেটা সিম্পলি আমরা যদি এ ধরি, আর নিউ সাইডের যে অংশটা সেটা যদি আমরা বেজের কথা বলছি বড় হাতের এ ধরে নিলাম। তো এইটা টোটাল অংশ আমরা ধরে নিলাম আর কি। কেন ধরে নিলাম? কারণ আমার যে ভলিউমটা সেটার জন্য আমার এই ফর্মুলাটা লাগবে আর কি, এই মানগুলো আমাকে বসাতে হবে। সেটা একবার বসাতে হবে ওল্ড এর জন্য, একবার বসাতে হবে নিউ এর জন্য। তার মানে কি আমার বেজ এরিয়ার প্রয়োজন আছে, হাইটের প্রয়োজন আছে। সো আমরা হাইটটা ক্লারিফাই করলাম এবং আমরা বেজ এরিয়াটাও ক্লারিফাই করে দিলাম। তো এখন যদি আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন একটু ক্যালকুলেট করি, তাহলে ঘটনাটা কি দাঁড়ায় সেটা একটু দেখি। সিম্পলি ওকে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা চাইলে বলতে পারি যে 1/3 গুণিত এ স্কোয়ার গুণিত এখান থেকে সিম্পলি 112, অর্থাৎ আমাদের যে নিউ অংশটা, নিউ যে পিরামিডটা হবে ইনক্রিজ করার পরে যে ঘটনা, তার ভলিউম হচ্ছে এটা। আর ওল্ডটা যদি খেয়াল করেন সেটা আমাদের ভলিউম হচ্ছে এটা। অ্যাজ এ রেজাল্ট খেয়াল করেন, মানে আপনি এমন ভাবে এটাকে ইনক্রিজ করেছেন, আপনাদের নতুনটার এরিয়া আসতে 100 থেকে, সাপোজ ধরে নেন যে নতুনটার এরিয়া আমাদের কত ছিল, সাপোজ নতুনটার এরিয়া 100 ছিল, সেখান থেকে 128 হয়েছে। খেয়াল করেন ঘটনাটা কেমন। ঘটনাটা ঠিক এইরকম যে আমাদের 100 ছিল, আমাদের যে ওল্ড যে ভলিউমটা ছিল সেখান থেকে ইনক্রিজ করতেছেন, সে ইনক্রিজ হওয়ার পরে মূলত এই ঘটনাটা দাঁড়িয়েছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের ওল্ড যেই পোর্শনটা ছিল সেটা কত ছিল? 100 ছিল, ওখান থেকে 128 বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে সেটা 128-এ পরিণত হয়। তো এখন জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করব। আগে যেভাবে লিখলাম এটাকে 1 নাম্বার ইকুয়েশন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন বানিয়েও এভাবেও লিখতে পারেন, ইকুয়েশন 1/2, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা করা যায়। সো এটা ক্যান্সেল আউট করা যায়, এইটা আর এটা ক্যান্সেল আউট করে দেওয়া যায়। তাহলে এখান থেকে কি লেখা যায়? সিম্পলি লেখা যায় ক্যাপিটাল এ স্কোয়ার ডিভাইডেড বাই স্মল এ স্কোয়ার ইজ নাথিং বাট 128 ডিভাইডেড বাই এখান থেকে 100 লেখা যায়। সো এখন আগেই বলেছি এই ম্যাথটা ক্যালকুলেশন খুব ঝামেলা, ক্যালকুলেটর ছাড়া এটা ক্যালকুলেশন করা যায় না। এখন যেহেতু বারবার আসে, একটু আপনারা মনে রাখার চেষ্টা করবেন এটা ক্যালকুলেশন ছাড়া, এই কি বলে, ক্যালকুলেটর ছাড়া আসলে করা খুব টাফ। তাহলে আমরা এখানে কি পেলাম? এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইজ ইকাল টু 128 ডিভাইডেড বাই 100। সো আমরা উভয় পক্ষে রুট করে দিব। কেন রুট করে দিব? বিকজ আমার কিন্তু দরকার এই বড় হাতের এটা, বড় হাতের এটা, অর্থাৎ এরিয়া কতটুকু বৃদ্ধি পাচ্ছে আর কি। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখার দরকার হচ্ছে এই বড় হাতের এটা কত আসে, অর্থাৎ বেজ এরিয়াটা আলটিমেটলি কত আসে। রিপিট, বেজ এরিয়া, নতুন ক্ষেত্রে বেজ এরিয়াটা কত আসে
সেটা আমার শুধু দরকার। তাহলে রুট করে দিলে সিম্পলি এ আসবে ডিভাইডেড বাই এ। আর এই জায়গাটা আসলে ক্যালকুলেটর ছাড়া রুট করা কোনোভাবে পসিবল না। 128কে আপনি, সরি এটা 112 হবে, হ্যাঁ এখানে 112 ছিল, হ্যাঁ এখানে ক্যালকুলেট করলে 112 ছিল, এখানে 100 100 তো কেটেই দিয়েছিলাম, 100 এই যে 100 আর এখানে কেটে দিয়েছিলাম। তো এখানে আমাদের এখানে কত 112 ছিল না, সেটা আসলে ক্যালকুলেট হয়ে আমাদের নিচে 112 আসছে। তো এটাকে 128কে 112 দ্বারা ভাগ করলে 1 পয়েন্ট সামথিং আসে, ওইটাকে আবার রোড করতে হয়। তো যেহেতু আগেই বলেছি এই ম্যাথে আমি অনেকবার সলভ করেছি, সাধারণত এটা 1.06 এর কাছাকাছি আসে, এইজ ইকাল টু 1.06। আর এই ছোট হাতের এ কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছিলাম কত, 100 ছিল, ওখান থেকেই তো বৃদ্ধি পেয়ে 112। আপনি তো ধরে নিয়েছিলেন যে ওল্ড যে সাইড সেটা এ সমান 100, আর নিউ যেটা সেটা আমাদের 100 কত হয়, 12 হয়ে যায় সাধারণত। এটা আমরা ক্যালকুলেশন যদি করি ফ্রেন্ডলি তা সিম্পলি, তাহলে এখানে 1.06 থেকে আলটিমেটলি কত, 106 এর কাছাকাছি আসে। অর্থাৎ নতুন যে বেজের কনসেপ্ট সেটা কত হলো, 106 হইলো। আগে এটা ছিল কত, 100 ছিল, তাই না? তাহলে আপনি খেয়াল করেন যে হাইট অফ এ রাইট স্কোয়ার পিরামিড ইজ ইনক্রিজ বাই 12%, by what percent must the height of the base be increased so that the volume of the pyramid is increased by 28%? তাহলে আমরা জানি যে একটা পিরামিডের যে এরিয়াটা সেটা ডিপেন্ড করে বেজের উপরে এবং হাইটের উপরে। তাহলে দেখলাম হাইট 12% বৃদ্ধি করছেন, আর এই যে বেজের যে পোর্শনটা সেটা 106 থেকে 100 বিয়োগ করেন, 6% যদি ইনক্রিজ করা হয়ে থাকে এই যে ঘটনা, তাহলেই মোটামুটি আপনার মোটের উপরে 28%-এর মতো বৃদ্ধি পায়। আই রিপিট, আমি একবার এটা এক্সপ্লেন করে দিচ্ছি যে আপনি হাইটটা 12% ইনক্রিজ করেছেন, ঠিক বেসটাকে কতটুকু ইনক্রিজ করলে এটার উপর ইফেক্ট আসলে 28% পড়বে। তাহলে এখানে আমরা জাস্ট ক্যালকুলেশন করে আসলাম, ইকুয়েশন 1/2 এভাবে করলে দেখা যায় টোটাল যেই নতুন যেই বেজ এরিয়াটা সেটা আমাদের সিম্পলি দেখা যাচ্ছে 6% যদি ইনক্রিজ করেন তাহলে এই যে ইকুয়েশন ধরে নিয়েছিলাম 28%-এর মতো ইনক্রিজ হবে। তো এটা একটু আশা করি সমস্যা না, একটু ক্যালকুলেটিভ আর কি, কিছু করার না, একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ এটা ম্যাথ অনেকবার আসছে, পরীক্ষা আসবে। আর দুই একটা ম্যাথ না, এটা ওরাও জানে যে এটা ক্যালকুলেটর ইউজ করে ছাড়া করা কঠিন, কিন্তু এটা বারবারই কপি পেস্ট করে দিতেই থাকে দিতেই থাকে। সো এটাও আপনার মাথায় একটু কপি পেস্ট করে নেওয়া লাগবে, যেটা 6% বা 7%-এর মতো উত্তর আসে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আরেক জায়গায় আসছে, একটু খেয়াল করি। এটা ক্যাট, আপনার ইন্ডিয়ান, এটাকে কমন অ্যাডমিশন টেস্ট বলে, হ্যাঁ এটা ইন্ডিয়ান ক্যাট এক্সামের একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা ইন্ডিয়ান, আর ইন্ডিয়ার যে সবচেয়ে প্রেস্টিজিয়াস একটা এক্সাম সে কমন অ্যাডমিশন টেস্ট, সেখানকার একটা কোশ্চেন হচ্ছে এটা, এবং এটা জিম্যাট ক্লাবেও এই প্রশ্নটা আছে আর কি। খেয়াল করেন, দ্য লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট অফ এ রুম আর ইন দ্য রেশিও 3:2:1, if breadth and height are halved while the length is doubled, then the total area of the four walls of the room will be what? ওকে, সুন্দর করে করা শুরু করি। খেয়াল করেন ঘটনাটা কি, আমাদের এখানে বলা আছে লেন্থ, ব্রেথ এবং হাইটের রেশিওটা 3:2:1 আছে একটা রুমের। ইফ ব্রেথ অ্যান্ড হাইট আর হাফ, তাহলে ওই রুমের লেন্থ, ব্রেথ, হাইট যাই থাকুক না কেন, এখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব যে ব্রেথটাকে কি করব এবং হাইটটাকে হাফ করে ফেলবো, এবং লেন্থটাকে কি করব, সিম্পলি ডাবল করে ফেলবো। যদি এই ঘটনা হয়ে থাকে তাহলে ওই টোটাল এরিয়া, ওই রুমের চারটা যেই কি বলে এটাকে ওয়াল আছে, এই চারটা ওয়ালের এরিয়াটা কত সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা এটা সহজে বোঝার জন্য সবার প্রথমে একটা একটু ঘর আঁকায় ফেলি, যদিও এভাবে আঁকানো সম্ভব না খুব একটা ভালো করে। তাহলে এটা একটা, আমরা যদি ঘর আঁকানোর চেষ্টা করি তাহলে আমি এটা এটা দেই, এটা দিলে আর এটা দিই, তাই না? তো খেয়াল করেন আমরা এখানে কনসার্ন দুইটা জিনিস নিয়ে আমরা এখানে কনসার্ন না। সেটা কি নিয়ে কনসার্ন না, আমরা এই ঘরের ছাদ নিয়ে কনসার্ন না, এবং এই ঘরের যে বটম প্লেসটা আছে, আপনার তলাটা আছে, এইটা নিয়ে আমাদের কোনো কনসার্ন থাকার দরকার নাই। আমরা শুধুমাত্র আপনি আপনার যে ঘরে বসে আছেন চারপাশে চিন্তা করেন, এই চারটা দেয়ালের কাহিনী নিয়ে আমরা কাজ করতে চাই, এই চারটা দেয়ালের এরিয়া কত সেটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে চাই, প্রথম কথা সেটা। তাহলে আমরা যদি কি ফাইন্ড আউট করতে চাই, যে এরিয়া অফ ফোর ওয়ালস, আমরা কি চাচ্ছি সেটা একটু বের করে নিই, এরিয়া অফ ফোর ওয়ালস। তো চারটা যে দেওয়াল আছে তার এরিয়াটা কিভাবে হবে, খেয়াল করেন, দুইটা দেওয়াল আমরা কি করব, লেন্থ এবং ব্রেথ নিব, সরি লেন্থ এবং হাইট নিব, এবং বাদ বাকি দুইটা দেওয়াল হচ্ছে আমাদের ব্রেথ এবং হাইট নিতে হবে। মানে আয়তাকার একটা রুম যদি আপনি চিন্তা করেন, এটা আমি পরে এক্সপ্লেন করব যে কেন আমরা দুইটা লেন্থ ব্রেথ সহকারে নিচ্ছি, আর কেন দুইটা লেন্থ এবং হাইট নিচ্ছি, এবং কেন দুইটা আছে ব্রেথ এবং হাইট নিচ্ছি। ম্যাথটা শেষে আমি এক্সপ্লেন করে সুবিধা হবে আপনাদের বুঝতে। তাহলে চারটা এলের যদি আপনি এরিয়াটা বের করতে চান, তাহলে একটা প্রশ্ন থাকবে আমাদের কত, লেন্থ,
এবং কত এখানে সিম্পলি হাইট। আপনি যে ঘরে বসে আছেন দুই পাশে দুইটা দেয়াল চিন্তা করেন, যে লেন্থ এবং হাইট মিলে তার এরিয়াটা পাওয়া যায়, প্লাস বাদ বাকি যে দুইটা দেয়াল আছে তার ব্রেথ এবং হাইট মিলে সিম্পল আমরা কি পাবো, এরিয়াটা পাবো। তাহলে এখানে একটা দেয়াল, এখানে একটা দেয়াল, দুইটা দেয়াল। তো আমার তো দুইটা দেওয়াল আছে না, কয়টা, চারটা দেওয়াল আছে, দুই সাইডে দুইটা, দুই সাইডে দুইটা, এই জন্য আমরা 2 দিয়ে সিম্পলি গুণ করে দিলাম। তাহলে এখানে খেয়াল করেন 2 এই যদি কমন নিয়ে নিই তাহলে লেন্থ প্লাস ব্রেথ এইটাই মূলত আমাদের চারটা দেওয়ালের যে এরিয়া সেটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ 2 ইন্টু এইচ এল প্লাস বি আর কি। তো এই ম্যাথটা আসলে যেটা মানে সাধারণত তুলনা করা লাগবে। তো সিম্পলি বলা আছে টোটাল এট অফ দ্য ফোর ওয়ালস অফ দ্য রুম উইল বি হট। যেহেতু দুইটা কন্ডিশন, প্রথমে একটা কন্ডিশন তাদের লেন্থ ব্রেথ হাইট ছিল, পরবর্তীতে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছে। তো প্রথমটা থেকে পরেরটার ঘটনা কি হচ্ছে, সেটা কি এরিয়াটা বৃদ্ধি পাচ্ছে কিনা চারটা দেয়ালে, কিংবা এরিয়াটা হ্রাস পাচ্ছে কিনা সেটা বের করতে হবে। তো সেটা সাধারণত আহ পার্সেন্টেজে দেখানোর সুবিধা। তো যেহেতু পার্সেন্টেজ আমরা দেখাতে চাচ্ছি, তুলনা করতে চাই, তো আমরা যে কোনো কিছুই ধরে নিতে পারি সিম্পলি। তাহলে দেখেন লেন্থ আমরা ধরে নিলাম 3 প্রথম অবস্থায়, তার ব্রেথটা আমাদের 2 ধরে নিলাম, এবং হাইটটা ধরে নিলাম হচ্ছে 1। তারা যা দিয়েছে তাই। যেহেতু পার্সেন্টেজ তুলনা করবেন, যা কিছু ধরতে পারেন, 6, 4, 2, যেমন চাই। পরের ঘটনা যদি খেয়াল করি, সিম্পলি বলা আছে ব্রেথ অ্যান্ড হাইট আর হাফ। ওকে ফাইন। তো ব্রেথ অ্যান্ড হাইট আর কি করা হয়েছে, হাফ করা হয়েছে। তাহলে এটা থেকে 1 থেকে কত, 1/2 হয়েছে, এবং লেন্থ আমাদের কত হয়েছে, ডাবল করা হয়েছে। ওকে, আমরা যদি খেয়াল করি প্রথম ক্ষেত্রে একদম যখন আসলে ইনিশিয়ালি ছিল তখন তাদের এরিয়াটা কত, এরিয়া বের করবো এই ফর্মুলা দিয়ে। তাহলে 2 ইন্টু এইচ, এইচ মানে কত 1, এবং লেন্থ হচ্ছে 3 আর ব্রেথ হচ্ছে 2। তাহলে আলটিমেটলি প্রথম ক্ষেত্রে চারটা দেয়ালের যে এরিয়া আসে সেটা সিম্পলি আমাদের 10 আসে। ওকে ফাইন। সেকেন্ড ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে 2 ইন্টু এইচ মানে কত 1/2, লেন্থ আমাদের 6 আর ব্রেথ হচ্ছে 1, সো এটা ক্যান্সেল আউট হয়ে যায়। খেয়াল করি সেকেন্ড ক্ষেত্রে আমাদের আসে 7। তাই দেখেন আমাদের যে কন্ডিশন অ্যাপ্লাই করা হলো চারটা দেয়ালের কন্ডিশন কেমন হচ্ছে, প্রথম অবস্থায় যদি থাকে তাদের এরিয়াটা হচ্ছে 10, প্রথম অবস্থায় তাদের এরিয়াটা হচ্ছে 10 আসতেছে। কিন্তু যখনই আপনি লেন্থটাকে দ্বিগুণ করবেন, ব্রেডটাকে অর্ধেক করে ফেলবেন, হাইটটাকে অর্ধেক করে ফেলবেন, এমত অবস্থায় চারটা দেয়ালের আয়তন কমে গেছে কত, 7 হয়ে গেছে। তাহলে কত কমিয়েছেন, 10 থেকে 7 কমিয়েছেন, মানে আলটিমেটলি 3 কমিয়েছেন কততে, 10-এ। সো আই নিড টু কনভার্ট ইট ইন পার্সেন্টেজ। সো দ্যাটস মিন এখান থেকে ক্যান্সেল আউট করলে ইজ নাথিং বাট 30%। সো এই যে ঘটনাটা হইলো, এই ঘটনার পর আমি বলতে পারি যে আহ, যে চারটা দেয়ালে যে আয়তন ডেফিনেটলি এটা 30%-এর মতো কমে গিয়েছে। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে এটা যেহেতু রেক্টেঙ্গেল শেপ আমি চিন্তা করছি, আই রিপিট, এখানে রেক্টেঙ্গেল শেপ চিন্তা করার কারণে কিন্তু আপনি আপনার ঘরে চিন্তা করে দেখেন দুইটা দেওয়াল বড় আছে আর দুইটা দেওয়াল মোটামুটি আহ, মানে এই পাশে দুইটা দেওয়াল সাপোজ বড় আছে আর দুইটা দেওয়াল কি আছে, একটু ছোট আছে। অর্থাৎ লেন্থ এবং হাইট নিয়ে কাজ করছেন এরিয়া বের করার জন্য। একটা দেওয়াল আছে বড়, সেটা লেন্থ হিসাবে নিচ্ছেন এবং হাইট অংশটা নিচ্ছেন। আর একটা দেওয়ালের কি ব্রেথ এবং হাইট নিচ্ছেন। তার মানে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ চিন্তা করে ম্যাপটা করেছি। এখন ইউ মে কোশ্চেন টু মি that is it mentioned in the question that the room was rectangular। এটা আসলে কি রুমটা রেক্টেঙ্গুলার ছিল কিনা, এটা কি কোশ্চেনে মেনশন করা আছে কিনা, আমরা যে টোটালটা ধরে কাজ করলাম। টু বি অনেস্ট, the question does not explicitly state the room is rectangular, but in standard geometry and real world scenarios when discussing the dimension of a room it's typically assumed to be a rectangular shape। রিয়াল ওয়ার্ল্ড সিনারিওতে এবং হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড জিওমেট্রিতে সবসময় এই টাইপের কোশ্চেন গুলো সলভ করা ধরে নেওয়া হয় যে রুমটা আসলে রেক্টেঙ্গুলার শেপ। এটা কখনোই বর্গক্ষেত্র হিসেবে চিন্তা করা হয় না আর কি। আপনি নিজেও দেখেন আপনার আশেপাশে যেই বাড়িঘরগুলো আছে, এভরি ওয়ান অফ দেম অলমোস্ট এভরি ওয়ান অফ দেম এগুলো সবই কিন্তু রেক্টেঙ্গুলার শেপে থাকে। তো সাধারণত স্ট্যান্ডার্ড জিওমেট্রিতে এগুলো সবই আমাদের রেক্টেঙ্গুলার শেপ নিয়ে কাজ করা হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং ইন্ডিয়ান ক্যাট এক্সামের একটা কোশ্চেন, সম্ভবত 2015 সালে এই কোশ্চেনটা এসেছিল। তো এটা খেয়াল করবেন, এই প্রশ্ন কিন্তু আমাদের দেশে একবার আসছে কিন্তু পরবর্তীতে আবার আসবে ইনশাআল্লাহ। ওকে নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি হচ্ছে প্রবাবিলিটিতে। প্রবাবিলিটি টপিকে একটা মাত্র কোশ্চেন করা হয়েছে এখন পর্যন্ত। প্রবাবিলিটি কোশ্চেন পড়ার আগে আমি একটা জিনিস বলে দিই যে প্রবাবিলিটি এবং পারমুটেশন ও কম্বিনেশন এটা কিন্তু খুব বেশি ডিফারেন্ট জিনিস না। আমি আমার ক্লাসে বলেছি বারবার যে প্রবাবিলিটি ইজ নাথিং বাট দ্য রেশিও বিটুইন দ্য ফেভারেবল আউটকাম অ্যান্ড দ্য টোটাল আউটকাম। প্রবাবিলিটি শুধুমাত্র আপনার ওরা একটা কন্ডিশন দিবে, সেই কন্ডিশন উপর বেস করে কতগুলো ঘটনা ঘটতে পারে সেটা উপরে বসবে, লবে বসবে। আর টোটাল কতগুলো ঘটনা ঘটতে পারে সেটা আমাদের হরে বসবে। এই দুইটা যদি জিনিস যদি কোনোভাবে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি তাহলে প্রবাবিলিটি আর কিছুই না।
তো কোশ্চেনে খেয়াল করে দেখি, a password is made up two letters followed by two single digit numbers. If a person is assigned a password random, what is the probability rounded to the nearest hundred that the password uses only even digits for the number? ঘটনা হচ্ছে এরকম যে আমি আপনাকে পাসওয়ার্ড সেট আপ করতে বলছি, যেখানে আপনি 4 সংখ্যার একটা পাসওয়ার্ড তৈরি করবেন ডেফিনেটলি। তো 4 সংখ্যার যে পাসওয়ার্ড তৈরি করবেন, আপনার হাতে অপশন হচ্ছে, আমি আপনাদের ইংলিশ লেটার কয়টা আছে, 26টা লেটার দিয়েছি, এবং যতগুলো ডিজিট আছে ইংলিশে নাম্বার সিস্টেমে সেটা 10টা। এইগুলো আপনি ইউজ করতে পারবেন। তাহলে দুইটা জিনিস ইউজ করা যাচ্ছে, লেটার ইউজ করতে পারবেন আর ডিজিট ইউজ করতে পারবেন। তো কোশ্চেন করা হয়েছে যে একজন ব্যক্তি যদি আপনার র্যান্ডমলি পাসওয়ার্ড সেট আপ করে, এবং সেক্ষেত্রে সে মানে জোড় পাসওয়ার্ড যে তৈরি করবে সেটা জোড় সংখ্যার হবে, 4টা যে নাম্বার দিবে সেটা আমাদের ইভেন নাম্বার হবে, এরকম প্রবাবিলিটি কত? তো আমি আগেই বলেছি যে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে সিম্পলি আমাদের ফেভারেবল কত আউটকাম এবং টোটাল আউটকাম কত সেটা বের করা। ফেভারেবল আউটকাম মানে অন দা ফেভার অফ দ্য কন্ডিশন, তারা যে কন্ডিশনটা দিচ্ছে, তারা কি কন্ডিশন দিচ্ছে এখানে বলেই দিয়েছে যে আপনাকে জোড় সংখ্যার নাম্বার হইতে হবে। তো এরকম ভাবে কয়টা ঘটনা সম্ভব এবং টোটাল আউটকাম কতটা সম্ভব আমরা শুধু এটা বের করার চেষ্টা করবো। এটা জীবন বীমা কর্পোরেশনেও এসেছিল। তো আমরা এটা সহজে বোঝার জন্য একটা চিন্তা করি, যে মনে করেন লেট দা পাসওয়ার্ড বি, এখান থেকে সাপোর্ট ধরবো যে লেট দা পাসওয়ার্ডটা, আচ্ছা পাসওয়ার্ড বি, আমরা ধরে নিলাম যে একটা শেপ এল এল ডি ডি আর কি, এল রিপ্রেজেন্টিং আস আমাদের লেটার এবং ডি রিপ্রেজেন্টিং আস ডিজিট আর কি। আমরা ধরে নিলাম এই শেপে আমাদের পাসওয়ার্ড হবে, 4 সংখ্যার একটা পাসওয়ার্ড। এল এল প্রথমে লেটার বসবে দুইটা, পর দুইটা ডিজিট বসবে। এটা উল্টাও করতে পারেন যে প্রথম দুটা ডিজিট পরের দুটো লেটার, হোয়াট এভার ইট ইজ, একই কথা, সমস্যা নেই। সো এভাবে যদি ধরি, এই ফরম্যাটে যদি ধরি, the last two positions can be filled by only even digits। খেয়াল করেন আমাদের তারা বলেই দিয়েছে এই প্রবাবিলিটি হতে হবে আমাদের ইভেন সংখ্যক, মানে ইভেন সংখ্যক বলতে যে পাসওয়ার্ডটা হবে সেটা কি জোড়, জোড় সংখ্যার একটা পাসওয়ার্ড হতে হবে, 224, মানে 22 হইতে পারে, এখানে 22, তারপর ধরেন এবি, তো সেটা কি জোড় হচ্ছে, যেহেতু 22 কে ভাগ করা যায়। তো তাহলে বুঝতে পারি এখানে যেহেতু আমরা লাস্টের দিকে দুটা ডিজিট ইউজ করলাম, তাহলে এই দুটা ডিজিট মাস্ট বি আমাকে ইভেন হইতে হবে। সেটা যদি 2 এক হয়ে যায় তাহলে কিন্তু আর হবে না, সেটা যদি 3 এক হয়ে যায় সেটা কিন্তু আর হবে না। দুইটা মাস্ট বি ডিজিট ইউজ করতে হবে, এই ইভেন নাম্বার ডিজিট ইউজ করতে হবে। তাহলে আমরা বলে দিতে পারি, একটু যদি রিটার্ন করতে চাই তাহলে তাদেরকে বলে দিব উই হ্যাভ লেটার ইজ ইকুয়াল টু 26 অ্যান্ড সিঙ্গেল ডিজিট কত, সিঙ্গেল ডিজিট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, যেখানে আমাদের ইভেন ডিজিট পাবো 0 2 4 6 8, তাহলে আলটিমেটলি 5টা আমরা পাবো ইভেন্ট ডিজিট। এখন অ্যাপ্লাইং প্লেসমেন্ট কনসেপ্ট, এটা অনেকের বুঝতে অসুবিধা হয়, আমি প্লেসমেন্ট কনসেপ্ট দিয়ে করাচ্ছি। অ্যাপ্লাইং প্লেসমেন্ট কনসেপ্ট রিকোয়ার্ড প্রবাবিলিটি, লেখা একটু খারাপ হচ্ছে, কারণ হচ্ছে হাতটা প্রচন্ড ঘামছে, লিখতে পারছি না। সো রিকোয়ার্ড প্রবাবিলিটি আমি যদি বের করতে চাই, দেখেন আমরা জাস্ট এই কাহিনীটা করবো। এখানে আমরা প্লেসমেন্ট কনসেপ্টে ইউজ করবো। প্লেসমেন্ট কনসেপ্টটা কি খেয়াল করেন, আমার হাতে 4টা ডিজিট বসাতে হবে এখানে, তাই না? আচ্ছা এটা এটা একটু এদিক করি, হ্যাঁ প্লেসমেন্ট কনসেপ্ট বিষয়টা একটু এদিক করি। আমরা প্রবাবিলিটি বের করতে চাই যে আমার এখানে 4টা ডিজিট বসানোর ওয়ে আছে, ফাইন। তো খেয়াল করেন প্রথম আমাদের লেটার যদি আমরা বসাই, আমার হাতে কয়টা অপশন আছে লেটার বসানোর, আমার হাতে কয়টা অপশন আছে লেটার বসানোর, 26টা অপশন কিন্তু লেটার বসানোর আছে। আমি এ থেকে জেড পর্যন্ত যে কোনোটা বসাতে পারি। একটা যখন বসিয়ে ফেলবেন, একটা যখন বসিয়ে ফেলবেন তখন সেটা কি আর 25টা আছে হাতে? ডেফিনেটলি না, কারণ এখানে বলা আছে রিপিটেশন অ্যালাউড। আপনি প্রথমে যেই লেটারটা নিয়েছেন ইউ ক্যান ইউজ দ্য সেম লেটার অ্যাগেইন, আপনি আবার বসাতে পারেন। তাহলে আমার হাতে প্লেসমেন্ট কনসেপ্ট অনুসারে সেকেন্ড ঘরেও আমি 26টা লেটারই বসাতে পারবো, আমার কোনো সমস্যা নাই। থার্ড ঘরে কি করতে হবে, ডিজিট বসাতে হবে, যেটা ইভেন নাম্বার, কিন্তু ফোর্থ ঘরেও ডিজিট বসাতে হবে ইভেন নাম্বার। এখন ইভেন নাম্বার বসানোর মতো ডিজিট আমার হাতে কয়টা আছে, 0 থেকে 9 পর্যন্ত। আমার হাতে ফিল আপ করার উপায় আছে কয়টা, 5টা। তারপরে কি 4টা? কখনোই না, আমার হাতে এখনো কিন্তু 5টা ডিজিটই আছে, যেটা দ্বারা আমি এই ঘরকে ফিল আপ করতে পারি। ফাইন, তাহলে টোটাল আউটকাম কেমন? টোটাল আউটকাম হচ্ছে 26টা আমাদের লেটার ছিল, সেকেন্ড ক্ষেত্রেও 26টা লেটার ছিল, আর ডিজিট ছিল মূলত 10টা, এখানেও ডিজিট ছিল হচ্ছে 10টা, যেহেতু টোটাল চেয়েছে নিচের দিকে টোটাল আউটকাম লাগবে। সো এখন যদি ক্যান্সেল আউট করি, এটা ক্যান্সেল আউট হয়ে যায়, আর 25/100 তার মানে সেটা 0.25 আসে। তাহলে আমাদের এখান থেকে যে রিকোয়ার্ড প্রবাবিলিটি দ্যাট ইজ অ্যাবসলিউটলি 0.25, সো উইচ ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। তো এটাই মূলত আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি কোনো সমস্যা না, এটা অনেকে বুঝতে
অসুবিধা হয়ে থাকে। তো আশা করি এরপরে আমার মতো আর সমস্যা নাই। আচ্ছা, আগেই বলে নিচ্ছি একটু ছোট করে যে, যেহেতু এটা ব্যাচের ক্লাস, আপনারা যারা ইউটিউবে পরবর্তীতে দেখবেন, তারা যেহেতু আর 2-1 দিন পরেই হচ্ছে আপনার পেট্রো বাংলার এক্সাম আছে। তো ওই এক্সামে এমসিকিউ ক্লাস তো নেওয়া পসিবল না কোনোভাবেই। যদি আপনারা মনে করেন, আমি চেষ্টা করব আমার ব্যাচে যে পেট্রো বাংলার ব্যাচের টোটাল ক্লাসে অলমোস্ট সব শেষ, 115টার মতো ক্লাস হয়ে গেছে। ওখান থেকে পেট্রো বাংলার যে সেকশন ছিল ওই সেকশনের এমসিকিউ গুলো আমি আপনাদের এখানে আপলোড করতে পারবো, এবং সবগুলো ডেফিনেটলি স্মার্ট অ্যাপ্রোচে করা হয়েছে আর কি। আচ্ছা, 10টা সেকেন্ড পরে আমি অ্যালজেব্রা সেকশনটা শুরু করছি, একটু ওয়েট করবেন। ওকে, নেক্সট শুরু করি। একটু ওয়েট করার জন্য দুঃখিত। অ্যালজেব্রা থেকে খুব বেশি কোশ্চেন আসে না, সাধারণত ব্যাংকিং সেক্টরের মতোই। আর যেহেতু এখানে খুব কম কোশ্চেন করা হয়, সো অ্যালজেব্রা থেকে প্রশ্ন দেয় না বললেই চলে। তো এক্ষেত্রে আমাদের যে একটা কোশ্চেন আসছিল সিলেট গ্যাস ফিল্ডে, এটা খুব সহজ একটা কোশ্চেন, যে ইফ এফ অফ এক্স ওয়াই ইজ ইকাল টু, এই প্রশ্নটা দেওয়া আছে, তাহলে আহ, যেখানে এফ অফ ফাংশন আমাদের এক্স এবং ওয়াই আছে, সেখানে যদি আপনি -x এবং -1 বসাই, তাহলে ঘটনাটা কি হবে সেটা জানতে চাইছি। তাহলে সিম্পলি খেয়াল করেন যে এক্স এর জায়গায় যদি -x বসাই, আমাদের এখানে যত এক্স স্কোয়ার আছে, এখানে তো কোনো পরিবর্তন নাই। এক্স স্কোয়ারের জায়গায় -x স্কোয়ার করলে একই জিনিস থাকবে, যেহেতু স্কোয়ার ফরম্যাট আছে। মাইনাস এক্স এবং ওয়াই দুটাই কিন্তু মাইনাস বসাতে বলছে, তাহলে -x আর -y আলটিমেটলি +xy, প্লাস মাইনাস আলটিমেটলি সিম্পলি -2xy থাকবে। একই কথা এখানেও প্রযোজ্য, ওয়াই স্কোয়ারের জায়গায় মাইনাস বসালো, এখান থেকে ওয়াই স্কোয়ার আসবে। তাহলে সিম্পলি নিচেও আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে। তাহলে যেটা আসলে সিম্পলি আগেরটাকে রিপ্রেজেন্ট করে। সো এখান থেকে এফ অফ এক্স কমা ওয়াই, দ্যাট মিনস এইটা ইজ রিপ্রেজেন্টিং আস দ্য সেম অ্যাজ বিফোর। তাহলে এটা আমাদের এই প্রশ্নের উত্তর। নেক্সট ওয়ান। কয়েকটা বিবিধ কোশ্চেন আছে, টপিক শেষ করে ফেললাম আমরা আলহামদুলিল্লাহ। দেন এখানে কিছু কোশ্চেন আছে, এগুলো আপনারা খুবই সহজ, এগুলো আসলে পরীক্ষা আসবে না, কিন্তু যেহেতু এখানে আসছে আর কি, তো এই জন্য আসলে রেখে দেওয়া, তাছাড়া কিছুই না। বুঝতে পারছি। তো এগুলো আমি মনে হয় আমার না করলেও হবে সম্ভবত। এগুলো আপনারা সার্চ দিলেই পাবেন, এখানে স্মার্ট এর কোনো কিছু নাই, কোনো কিছুই নাই। তো এগুলো আপনারা একটু করিয়েন, সমস্যা নাই। আর আমি ছোট দিয়ে একটা কথা বলে শেষ করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আপনাদের ক্লাস প্রয়োজন হলে অবশ্যই বলবেন, আমি আপ দিব। সেকেন্ড কথা হচ্ছে, যে ব্যাচটা চলছে এটা 113 থেকে 115টার মতো ক্লাস অলরেডি শেষ। তো এই বছর আমি সাধারণত প্রত্যেক বছর একটা মাত্র ব্যাচ করাই, পঞ্চম ব্যাচ চলছে সেই ব্যাচটা। আর এই বছরের নতুন কোনো ব্যাচ আসবে না। আগামী বছরের ফেব্রুয়ারির পরের দিকে হয়তো ইনশাল্লাহ নতুন ব্যাচ আসতে পারে। আর এই বছরের রিটেন ব্যাচটা এখনো শুরু করা হয় নাই, প্রত্যেক বছর একটা প্রিলি একটা রিটেন করাই, কিন্তু রিটেনটা এখন পর্যন্ত স্টার্ট করানো হয়নি। কবে করবো ঠিক না আর কি। তো ব্যাচের কথা বলি যে, এই ব্যাচের সব থেকে, এই ব্যাচ না কারণ প্রত্যেক ব্যাচেরই সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে, এখানে একটা মেসেঞ্জার সাপোর্ট গ্রুপ আছে। মেসেঞ্জার সাপোর্ট গ্রুপটার কাজ কি, এই যে পঞ্চম ব্যাচে আজ থেকে শেষ হয়ে গেছে বা প্রথম দিন থেকে মেসেঞ্জার সাপোর্ট গ্রুপের কাজটা ছিল হচ্ছে, আপনার যে কোনো ম্যাথ, সেটা প্রিলি হোক, রিটেন হোক, ব্যাচ হোক, কিংবা ব্যাচের বাইরে হোক, জিম্যাট হোক, আগারওয়াল হোক, আর কি স্যাট হোক, মানে যে কোনো ম্যাথ যখন আপনার সমস্যা হবে, তখন আপনি এই মেসেঞ্জার গ্রুপে যদি একটু টেক্সট করে দেন, দেখবেন এটা অনেকেই রেসপন্স করতেছে। এখন অনেকে এক্সপার্ট হয়ে গেছে, অনেকেই রেসপন্স করছে।
তারা যদি রেসপন্স নাও করে, তো দিন শেষে আমি অবশ্যই এটাকে এক্সপ্লেন করে দিই বিষয়টা এরকম এরকম, বা আপনি এক্সরে করতেছেন সেটা স্মার্টলি হ্যান্ডেল করা হয়। এখানে তো খুব বেশি দেখানোর সুযোগ হয়নি। আর কথা হচ্ছে, সাপোজ একটা চ্যাপ্টারে, সাপোজ ধরেন যে ইউনিটারি মেথডে আমাদের ঐকিক নিয়মে 300টার মতো ম্যাথ আছে, বিলিভ মি অর নট, এখান থেকে সর্বোচ্চ 5টা ম্যাথে হয়তো আমরা এক্স দিয়ে হ্যান্ডেল করি, বাদ বাকি সবগুলোকে আমরা হচ্ছে স্মার্টলি হ্যান্ডেল করার চেষ্টা করি। আর প্রত্যেকটা পিডিএফ এ কয়েকটা সেকশন সমৃদ্ধ। প্রথম হচ্ছে জেনারেল ডিসকাশন থাকে একটা পিডিএফ এ। সেকেন্ড থাকে হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির এমবিএ এর একটা সেকশন থাকে। থার্ড একটা সেকশন থাকে হচ্ছে পেট্রো বাংলার একটা সেকশন থাকে, সেটা আমি আপলোড করার কথা বলছি আপনাদের। ফোর্থ একটা সেকশন থাকে রিসেন্ট হচ্ছে 2021 থেকে 24 পর্যন্ত যে ম্যাথ আসছে সেটার একটা সেকশন থাকে। এবং একটা সর্বশেষ রিটেন একটা বড় সেকশন থাকে, ইনক্লুডিং আর একটা সেকশন থাকে হচ্ছে বিসিএস। তো এই যে রিটেন একটা সেকশন থাকে, মোটামুটি ডিসেন্ট অ্যামাউন্ট অফ ম্যাথ থাকে, যদি এগুলোকে ভালোভাবে সব করতে পারি, হিউজ অ্যামাউন্ট অফ ম্যাথ। এবং আমি ম্যাক্সিমাম ম্যাথেরই 1 থেকে 3টা 4টা 5টা 6টা অ্যাপ্রোচ দেখাই, মাল্টিপল অ্যাপ্রোচ থাকে, স্মার্ট অ্যাপ্রোচ থাকে। তো সেক্ষেত্রে এই ম্যাথগুলো যদি কেউ খুব ভালো করে করে, তার 100% এমসিকিউ এবং ডেফিনেটলি 70 to 80% এবং রিটেনও হয়ে যায়। আর যদি কোনো কিছু বাকিও থাকে, রিটেন বাদ থাক আর অন্য কঠিন ম্যাথ বাদ থাক, এই যে প্যাসেঞ্জার সাপোর্ট গ্রুপ এখন থেকে আজীবন আপনার জন্য রয়ে গেছে। আপনি যখন এটাতে ম্যাথ দিবেন ইনশাল্লাহ, দেখবেন এখান থেকে অবশ্যই একটা সলিউশন আসতেছে স্মার্টলি। তো ঠিক আছে, আমরা ক্লাস এখানে আলহামদুলিল্লাহ শেষ করে ফেললাম। পেট্রো বাংলার 3টা ক্লাস এখানে কমপ্লিট করলাম। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে অবশ্যই জানিয়ে ইনশাল্লাহ। আর যে গ্রুপটা আছে ম্যাথ এক্সপ্রেস বা আব্দুল সালাম, ওখানে ইনক্লুড হতে পারেন কোনো কিছু জানার জন্য, বা আমাকে আমার আইডিতেও টেক্সট করতে পারেন, সমস্যা নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আলহামদুলিল্লাহ এই ক্লাসটা আমরা এখান থেকে শেষ করে দিচ্ছি। আর বারবারই বলছি যে ভুল ত্রুটি থাকতেই পারে, আমারও নিজের ভুল ত্রুটি থাকবে, এটা স্বাভাবিক। কখনো কখনো জানা জিনিসে ভুল হয়ে যায়, ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো করে পরীক্ষা দেন 20 তারিখে, দোয়া রইল আপনাদের জন্য। অনেক কঠিন একটা বিষয়, বিশেষ করে 74,000-এর মতো আবেদন করছে। তো নবম গ্রেডে যারা আবেদন করছেন তারা একটু মানে ঝামেলায় পড়বেন আর কি, এখানে খুব হেভি প্রার্থীরা থাকবে। আমি ডিমোটিভেট করতেছি না, দশম গ্রেডে যারা আবেদন করছেন তাদের একটু হলেও অনেক সুবিধা হবে, 22-23 হাজারের মতো আবেদন করছে। তো তো ঠিক আছে, তারপরেও কি করা, খুব লোভনীয় জব যেহেতু, অনেকে এখানে আসবে। তো স্মার্টলি এটা হ্যান্ডেল করার চেষ্টা করবেন, আর দোয়া করি আপনাদের জন্য। ভালো থাকেন সবাই, একটা উত্তম রিজিকের ফয়সালা আপনাদের জন্য হোক, আমার জন্য দোয়া করবেন। আর আমি চ্যানেলে টুকটুক টুক করে আস্তে আস্তে ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ। তো আপনি আপনার ফ্রেন্ড এবং সবাইকে টুকটুক করে জানিয়ে দিন। আর কোর্সে অ্যাডমিট হতে চাইলে কোনো সমস্যা নাই, আমাকে ইনবক্স করেন আমার আইডিতে, তাহলেই হবে ইনশাল্লাহ। আপনি এতটুকু বলা যেতে পারে যে আহ, এতদিন যা কিছু শিখছেন তার থেকে অনেক ডিফারেন্ট কোনো কিছু শিখতে যাচ্ছেন আর কি। এটা আমার বাস্তব অভিজ্ঞতা বলে যে আলহামদুলিল্লাহ, মানে উলট পালট চিন্তা হয়ে যাবে আর কি, যে এভাবেও ম্যাথ করা যায়, এভাবেও কি ভাবা যায়। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আর বেশি কথা না বলি, ডিউরেশন না বাড়াই। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।